যুগে যুগে মজলুমের কান্নাই জালিমের পতনের চূড়ান্ত বার্তা হয়ে আসে। মজলুমের দুঃখ যন্ত্রণার উপরে দাঁড়ানো জালিম শাসকেরা একদিন সেই পায়ের নিচেই পিষ্ট হয়। বেইনসাফের অন্ধকার যতই গভীর হোক, মজলুমের চোখের অশ্রু একদিন আলোর স্রোত হয়ে জালিমের সিংহাসন ভাসিয়ে দিবেই। ইতিহাসের এই চিরন্তন সত্য ভুলে যারা নিজেদেরকে ঈশ্বর ভেবে বসে, তাদের শেষ পরিণতি এমনই করুণ হয়। বলছিলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যাকারী বাশার আল আসাদের কথা। ভাগ্যের কি নির্মম পরিহাস। 2 দিন আগেও যিনি ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট, আজ সে রাশিয়ার শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধের ধাক্কা সামলে বিদ্রোহীরা আবারও ঘুরে দাঁড়িয়েছে। মাত্র 2 সপ্তাহের রূপকথার গল্পের মতো অসাধারণ সাহসিকতায় তারা বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। কিন্তু এই বিজয়ের পরেও প্রশ্ন থেকে যায়, তারা কি তাদের এই বিজয় টিকিয়ে রাখতে পারবে, নাকি ইসরায়েল এই সুযোগে সিরিয়ার দুর্বলতাকে কাজে লাগিয়ে গোলান মালভূমি টপকিয়ে দখল করে নিবে সিরিয়ার আরো অনেক শহর। ইতিমধ্যেই সিরিয়ার বিমান বাহিনী এবং নৌবাহিনীর যত অস্ত্র ছিল সবগুলো ধ্বংস করে ফেলেছে ইসরায়েল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদম ধূলিসাৎ করে ফেলেছে, যাতে বিদ্রোহীরা এগুলো দিয়ে শক্তিশালী না হয়ে উঠতে পারে। কি অপেক্ষা করছে সিরিয়ার নিপীড়িত মুসলিমদের ভাগ্যে? কেমন হবে সিরিয়ার ভবিষ্যৎ? জানতে হলে দেখতে থাকুন জিওপলিটিক্সের আজকের বিশ্লেষণ। সিরিয়া এবং সিরিয়ার সাধারণ মানুষদের সাথে কি হতে চলেছে তা জানার আগে চলুন একবার পেছনে ফেরা যাক। দেখা যাক ইতিমধ্যেই সিরিয়ার সাধারণ মানুষ কি ভয়াবহ নির্মমতার সাক্ষী হয়েছে। এক কথায় সিরিয়ার ইতিহাসে আল আসাদ পরিবারের শাসন এক ভয়াবহ অধ্যায়। 1971 সালে বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদ ক্ষমতায় আসার পর থেকেই এদেশের জনগণের জীবনে নেমে আসে দুঃস্বপ্নের এক কালো অধ্যায়। তার শাসনকাল ছিল দমন, হত্যা, গুম, খুন এবং ভয় দেখানোর এক যুগ। যেমন 1982 সালে হামা শহরের মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহ দমনের নামে হাফেজ আল আসাদ যে গণহত্যা চালিয়েছিল তা সিরিয়ার ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে আজীবন। ট্যাঙ্ক, বিমান এবং গোলাবারুদের ব্যবহার করে পুরো শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয় বাশার আল আসাদের বাবা। প্রায় 20,000 থেকে 40,000 মানুষ হত্যা করা হয়েছিল সেই দিনে। সেই সময়টাতে যারা প্রতিবাদ করত তারা মুখাবারাত নামের গোপন পুলিশ বাহিনীর হাতে বন্দী হয়ে নিখোঁজ হয়ে যেত। কারাগারগুলোতে তাদের উপরে চালানো হতো নির্মম নির্যাতন। হাফেজ আল আসাদের মৃত্যুর পর তার পুত্র বাশার আল আসাদ ক্ষমতায় আসেন। অনেকেই আশা করেছিলেন হয়তো বাশার তার পিতার চাইতে ভিন্ন হবেন, কিন্তু তিনি ছিলেন আরো নির্মম, আরো অমানবিক। 2011 সালে আরব বসন্তের সময় যখন সিরিয়ার জনগণ গণতান্ত্রিক সংস্কারের দাবিতে রাস্তায় নেমে আসে, তখন তাদের উপরে গুলি চালানো হয়। এই আন্দোলন ধীরে ধীরে গৃহযুদ্ধে পরিণত হয়। সাধারণ মানুষ যারা নিজেদের অধিকার রক্ষার জন্য লড়াই করেছিল, তাদের উপর বাশার চালায় রাসায়নিক অস্ত্রের হামলা। 2014 সালে গৌতার হামলায় এক রাতেই প্রায় 1400 মানুষ নিহত হয়েছিল। শিশু, নারী, বৃদ্ধা কেউই রেহাই পায়নি। তাদের নিথর দেহ আর বিষক্রিয়ায় থেমে যাওয়া শ্বাস, এই দৃশ্য দেখে বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। সিরিয়ার কারাগারগুলোতে হাজার হাজার মানুষ বন্দী ছিল। তারা দিনরাত নির্মম নির্যাতনের শিকার হতো। বাশার আল আসাদের শাসনে সিরিয়ার মানুষের জীবনে স্বাধীনতা তো দূরের কথা, মানবাধিকারও বিলুপ্ত হয়ে গিয়েছিল। খাদ্য সরবরাহ বন্ধ করা, চিকিৎসা ব্যবস্থা ভেঙে ফেলা এবং প্রতিনিয়ত বোমা হামলা চালিয়ে সাধারণ জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছিলেন বাশার। তার শাসনকাল ছিল জনগণের জন্য এক চরম দুঃস্বপ্ন। তবে সিরিয়ার জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল 2011 সালে। আরব বসন্তের ঢেউ যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরিবর্তনের বার্তা নিয়ে আসে, তখন সিরিয়ার সাধারণ মানুষও রাস্তায় নেমে আসে। তারা শুধু চেয়েছিল একটা গণতান্ত্রিক দেশ, যেখানে তারা প্রাণ খুলে কথা বলতে পারবে। তবে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন বাশার আল আসাদের চোখে ছিল এক বিদ্রোহ, আর তাই সেনাবাহিনী দিয়ে বিক্ষোভকারীদেরকে গুলি করে হত্যা করতে আদেশ দেয় বাশার। মানুষ আর কত সহ্য করতে পারে? এই দমন পীড়নের শান্তিপূর্ণ প্রতিবাদ অচিরেই সশস্ত্র গৃহযুদ্ধে রূপ নেয়। জনগণের মধ্যে থেকে গড়ে ওঠে ফ্রি সিরিয়ান আর্মি। তারা অস্ত্র তুলে নিল এবং শপথ করলো তারা বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে একটা মুক্ত দেশ গড়ে তুলবে। বিদ্রোহীরা আলেপ্পা, হামা এবং হোমসের মতো বড় শহরগুলোর দখল নেয়। কিন্তু বিদ্রোহীদের লড়াই সহজ ছিল না। বাশার আল আসাদের পাশে ছিল রাশিয়া এবং ইরানের মতো শক্তিশালী মিত্র। তারা বিদ্রোহীদের উপরে বিমান হামলা চালায়। ইরান সরাসরি সামরিক সহায়তা দিয়ে বাশার সরকারের শক্তি আরো বাড়িয়ে দেয়। আর তাই ধীরে ধীরে বিদ্রোহীরা তাদের দখল করা শহরগুলো আবার হারাতে শুরু করে। সেই সাথে বাশার সরকারের সেনাবাহিনী বিদ্রোহী এলাকাগুলোতে খাদ্য এবং ওষুধ সরবরাহ বন্ধ করে দেয়। বিদ্রোহী এলাকাগুলো যেন বর্তমানের গাজার মতো অবস্থায় পরিণত হয়। এই সময় বিদ্রোহীদের মনে হতো তাদের লড়াই যেন ব্যর্থ হতে চলেছে। এভাবেই চলে যায় আরো বেশ কিছু বছর। বিশ্ব ভেবেছিল সিরিয়ার জনগণের এই লড়াই হয়তো এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু 2024-এর শেষে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা।
দীর্ঘ 14 বছর ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত এক দেশ, যেখানে বিদ্রোহ প্রায় স্তিমিত হয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল বিদ্রোহীদের লড়াই হয়তো এখানেই শেষ, কিন্তু না, তারা যেন তাদের নিজেদের হারানো শক্তি এবং সাহস খুঁজে পায়। মাত্র 2 সপ্তাহের মধ্যে তারা সিরিয়ার প্রধান শহরগুলোকে দখল করে ফেলে। আলেপ্পা, হামা এবং হোমস দখল করার পর বিদ্রোহীরা দামেস্কেও প্রবেশ করে। বাশার আল আসাদ, যিনি এতদিন ধরে নিজেকে অপরাজেয় ভাবতেন, সে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হয়। সত্যি বলতে মাত্র 2 সপ্তাহের মধ্যে বিদ্রোহীরা যা করলো তা যেন রূপকথার গল্পের মতো। এই পুনরুত্থান ছিল এক বিস্ময়কর অধ্যায়। সাধারণ মানুষ যারা এতদিন অত্যাচারের শিকার হয়েছিল, তারাই প্রমাণ করেছে যে অত্যাচারীর পতন একদিন হবেই। তবে এই লড়াই এখনো শেষ হয়নি। তাদের সামনে অপেক্ষা করছে আরো বড় চ্যালেঞ্জ। কারণ বাশার আল আসাদের পতন যেমন সিরিয়ার জনগণের জন্য মুক্তির নতুন অধ্যায়, তেমনি এটা ইসরায়েলের জন্য সিরিয়া দখল করে নেয়ার এক সুবর্ণ সুযোগ। বাশারের পতনের সঙ্গে সঙ্গেই ইসরায়েল গোলান মালভূমি ছাড়িয়ে সিরিয়ার আরো ভেতরের দিকে অগ্রসর হচ্ছে। বাশার আল আসাদের পতনের পরপরই ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা করতে শুরু করেছে। তারা সিরিয়ার সামরিক ঘাঁটিতে এবং রাসায়নিক অস্ত্রের মজুদে, গবেষণাগারে এবং সরকারি নথিপত্র থাকা জায়গাগুলোতে বোমা হামলা চালাচ্ছে, যাতে করে এসব কিছু বিদ্রোহীদের হাতে না পড়ে, যার ফলে সিরিয়া দুর্বল অবস্থাতেই থাকবে। এটাই তাদের কুচক্রান্ত। হ্যাঁ, প্রকৃতপক্ষে ইসরায়েলের লক্ষ্য সিরিয়ার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সেখানে একটা ক্ষমতার শূন্যতা সৃষ্টি করা, যাতে তারা সিরিয়ার আরো শহর দখলে নিতে পারে। আর তাই 14 বছরের গৃহযুদ্ধের পরেও আজকের সিরিয়ায় মুসলিম জনগণের ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে রয়েছে গভীর সংশয়। তবে সম্ভাবনাও আছে, কারণ বিদ্রোহীরা এখন বসে থাকবে না। তারা প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেও দ্বিতীয়বার ভাববে না। সেই সাথে বিদ্রোহী গোষ্ঠীগুলো যদি সংঘবদ্ধ থাকে, তাহলে তাদেরকে কেউই হারাতে পারবে না। তাদের সংঘবদ্ধ শক্তি যে কতটা শক্তিশালী তা তারা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে। তো দেখা যাক কি অপেক্ষা করছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার ভাগ্যে।